আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ। আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো যে আমাদের বডির বিভিন্ন যে সিস্টেম আছে, এই সিস্টেমের উপরে হিস্টামিনের কি কি ইফেক্ট পড়ে সেটা। হ্যাঁ, এটা কেন জানা দরকার? কারণ আমি যখন বুঝবো যে হিস্টামিন আমার এই এই কাজগুলো করে, তাহলে আমি কোন কোন ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন ড্রাগ দিব সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমরা যখন কোনো একটা জিনিস পড়বো তখন সেটা উপর থেকে নিচে অর্থাৎ ক্রেনিও কর্ডালি এই সিকোয়েন্সে পড়বো। তাহলে হিস্টামিনের ইফেক্টটা আমরা উপর থেকে আসি। একদম প্রথমে হচ্ছে নার্ভাস সিস্টেম। ওকে, নার্ভাস সিস্টেম। তাহলে এই নার্ভাস সিস্টেমকে আবার আমরা ভাগ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম which is consists of brain and spinal cord, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর্থাৎ যেটা আমাদের বডির পেরিফেরিতে থাকে। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হিস্টামিনের কি ইফেক্ট সেটা দেখব, এরপর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি ইফেক্ট সেটা দেখব ইনশাআল্লাহ। এখন আসেন, আমরা দেখি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমি বলেছিলাম যে আপনাদেরকে আমার আগের টিউটোরিয়ালসে আমাদের এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখানে দুই ধরনের নিউরন থাকে। একটা হলো যে প্রিসিন্যাপটিক নিউরন, আর একটা হলো পোস্ট সিন্যাপটিক নিউরন। ঠিক আছে, আচ্ছা। তাহলে ধরেন এটা হলো প্রিসিন্যাপটিক নিউরন, এটা হলো প্রিসিন্যাপটিক নিউরন। আর এই প্রিসিন্যাপটিক নিউরনে কোন হিস্টামিন রিসেপ্টরটা থাকে সেটা হলো H3 হিস্টামিন রিসেপ্টর। ওকে, আচ্ছা। এখন আসেন পোস্ট সিন্যাপটিক নিউরন একটা দেখি। এটা হলো ধরেন পোস্ট সিন্যাপটিক নিউরন। আর পোস্ট সিন্যাপটিক নিউরনে কোন হিস্টামিন রিসেপ্টরটা থাকে আমরা বলেছিলাম সেটা হলো H1। ওকে, আচ্ছা। এখন আপনারা জানেন যে H3 এটা হলো একটা GI কাপল রিসেপ্টর, মানে তার ইনহিবিটরি ইফেক্ট, অর্থাৎ সে একটা সেলকে ইনহিবিশন করে। আর H1 হলো GQ কাপলড, তার মানে সে হলো একটা স্টিমুলেটরি ইফেক্ট ফেলবে সেলের উপরে। ওকে, কেন? কারণ GQটা আলটিমেটলি এই ফসফোলাইপেজ সি অ্যাক্টিভেশনের মাধ্যমে এই নিউরনটার মধ্যে ক্যালসিয়াম আয়ন বাড়াবে। তখন এই ক্যালসিয়াম আয়ন যখন বাড়বে, তখন এই নিউরনের যে সিনাপটিক ভেসিকলস, এই সিনাপটিক ভেসিকলস এর মধ্যে স্টোর থাকে নিউরোট্রান্সমিটার। ওকে, নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার গুলো তখন রিলিজ হবে পরবর্তী সিনাপটিক ক্লেফটে। হ্যাঁ, অর্থাৎ এখানে এটার সাথে তো আবার আরেকটা নিউরন কি করবে, সিনাপস করবে। তাহলে এখানে যখন এই নিউরন থেকে নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হবে, তখন এই নিউরোট্রান্সমিটার গুলো আবার এই নিউরনটাকে স্টিমুলেট করবে। তাহলে ওরা সিগন্যালটাকে সামনে ট্রান্সমিট করছে। তার মানে দেখেন, এখানে আমরা নিউরনের উপর একটা কি ধরনের ইফেক্ট পাচ্ছি, যেহেতু এখানে স্টিমুলেট করছে একটা আরেকটাকে, এটাকে আমরা বলি যে স্টিমুলেটরি ইফেক্ট, স্টিমুলেটরি ইফেক্ট। ওকে, আচ্ছা। এখন দেখা গেছে যে আমাদের ব্রেইনে আমরা জানি কি নিউরোট্রান্সমিটার দুই ধরনের অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাকশন। একটা হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, আর একটা হলো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের মধ্যে আছে অ্যাসিটাইল কোলিন, নরএপিনেফ্রিন, অ্যাসপার্টেট, গ্লুটামেট। তো এই যে হিস্টামিন 1 রিসেপ্টর, এই হিস্টামিন 1 রিসেপ্টরটা থাকে বিভিন্ন এই এক্সাইটেটরি নিউরনগুলোর মধ্যে। যেমন দেখেন, এখানে আমি যে নিউরনটা আঁকলাম পোস্ট সিন্যাপটিক, এটা হলো অ্যাকচুয়ালি একটা কোলিনার্জিক নিউরন। তার মানে এই নিউরনের মধ্যে যে সিন্যাপটিক ভেসিকলস আছে সেখানে কি জমা আছে, অ্যাসিটাইল কোলিন। একইভাবে
একইভাবে এখানে আমি যদি আরেকটা পোস্ট সিনাপটিক নিউরন আঁকি, সেটা হলো গ্লুটামেটার্জিক নিউরন। তার মানে এই নিউরনের মধ্যে যে সিনাপটিক ভেসিকলস গুলো আছে সেখানের মধ্যে কোন নিউরোট্রান্সমিটার জমা আছে, সেটা হলো গ্লুটামেট। এখন আমি একটু আগে বললাম যে কি বললাম, অ্যাসিটাইলকোলিন, গ্লুটামেট, অ্যাসপার্টেট, এগুলো হলো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। তাহলে দেখেন এই এক্সাইটেটরি নিউরনগুলোর মধ্যে আছে H1 রিসেপ্টর। তাহলে যখন এই যে H1 রিসেপ্টরে হিস্টামিন বসবে, দেখেন এই যে H1 রিসেপ্টরে যখন হিস্টামিন বসবে, তাহলে এই নিউরনগুলো থেকে, গ্লুটামেটার্জিক নিউরন থেকে গ্লুটামিন রিলিজ হবে এবং সেটা পরবর্তী নিউরনকে অ্যাক্টিভেট করবে, এবং এই যে কোলিনার্জিক নিউরন থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, যেটা তার পরবর্তী নিউরনকে স্টিমুলেটেড করবে। তাহলে দেখেন এই যে হিস্টামিনটা, হিস্টামিন 1 রিসেপ্টরের মাধ্যমে আমাদের ব্রেইনকে এক্সাইটেড করছে, স্টিমুলেট করছে। তার মানে হিস্টামিন আমাদের ব্রেইনকে অ্যাক্টিভ কিংবা অ্যালার্ট রাখে। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে বললাম কি, হিস্টামিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইফেক্ট কি, আমাদের ব্রেইনকে সে অ্যাক্টিভ কিংবা অ্যালার্ট রাখবে, অ্যালার্ট রাখবে। ঠিক আছে, আচ্ছা, এটা আপনারা একটু মাথায় রাখেন। তাহলে দেখেন, আমি যদি কাউকে H1 ব্লকার দিই, অর্থাৎ যে এমন অ্যান্টিহিস্টামিন দিব, যে অ্যান্টিহিস্টামিন বলতে কি, দেখেন অ্যান্টিহিস্টামিন মানে হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করবে। এখন হিস্টামিন রিসেপ্টর তো অনেকগুলো আছে। এখন এই অ্যান্টিহিস্টামিনটা কি H1 কে ব্লক করবে, নাকি H2 কে ব্লক করবে, নাকি H3, নাকি H4, সেটা কিন্তু আমাদেরকে ঠিক করে দিতে হবে। তো ধরে আমি যদি কাউকে H1 রিসেপ্টর ব্লক করা অ্যান্টিহিস্টামিন দেই, তাহলে দেখেন তো কি ঘটনাটা দাঁড়ায়। দেখেন, আমি যদি তাহলে এখানে কোনো একটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ দিয়ে এটা ব্লক করে দেই, তাহলে এই যে H1 রিসেপ্টর, এখানে কি আর হিস্টামিন বসতে পারবে? পারবে না, কারণ আমি রিসেপ্টরটা ব্লক করে দিছি। যদি না বসতে পারে, তাহলে এই গ্লুটামেটার্জিক নিউরন থেকে কি গ্লুটামেটার রিলিজ হবে? হবে না। তাহলে দেখেন, আমার এই গ্লুটামেটার্জিক নিউরনটা স্টিমুলেট হতে পারছে না, ফলে সেও সিগন্যালকে সামনে ট্রান্সমিট করতে পারছে না। একইভাবে আমি যদি এই কোলিনার্জিক নিউরনের H1 রিসেপ্টরটাকে ব্লক করে দিই, তাহলে এখানে হিস্টামিন বসতে পারবে না। তো এখানে যদি হিস্টামিন বসতে না পারে, তাহলে এই কোলিনার্জিক নিউরন থেকেও আর অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে না, কারণ হিস্টামিন তো বসতে পারে নাই। ফলে এই অ্যাসিটাইলকোলিন রিলিজ না হলে এর পরবর্তী নিউরনটাও কি হবে না, স্টিমুলেটেড হবে না। ফলে দেখেন, আলটিমেটলি H1 ব্লকার অ্যান্টিহিস্টামিন দিলে আমার ব্রেইনটার স্টিমুলেশন পাচ্ছে না সঠিকভাবে, কারণ হিস্টামিন তার কাজ করতে পারছে না। ফলে আমাদের ব্রেইনটা ইনঅ্যাক্টিভ কিংবা একটু সাপ্রেসড হয়ে যাবে। এই কারণে H1 ব্লকার অ্যান্টিহিস্টামিন দিলে, যেমন কি আছে এই ফেক্সোফেনাডিন, ঠিক আছে, এগুলো দিলে আমাদের একটু কি কি আসে, ঘুম ঘুম পায়, অর্থাৎ ড্রাউজিনেস হয়। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো H1 এর। দেখেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের হিস্টামিন 1 রিসেপ্টরটা পোস্ট সিনেপটিক নিউরনে থাকে, এবং এই H1 রিসেপ্টরটা আমাদের ব্রেইনে একটা স্টিমুলেটরি ইফেক্ট কিংবা অ্যাক্টিভ রোল প্লে করে, ফলে আমাদের ব্রেইনটা অ্যাক্টিভ কিংবা অ্যালার্ট থাকে। ওকে, আচ্ছা, এখন আসেন হিস্টামিন 3 রিসেপ্টর নিয়ে একটু কথা বলি। দেখেন, তাহলে দেখেন হিস্টামিন 3 রিসেপ্টরটা কোথায় থাকছে, সেটা হচ্ছে যে এই যে দেখেন প্রিসিনেপটিকে। তাহলে আমি ফিগারটা একটু এখানে আবার আঁকি। তাহলে ধরেন এই হলো একটা প্রিসিনেপটিক নার্ভ টার্মিনাল, আর এখানে হচ্ছে সেই H3 রিসেপ্টর। ওকে, আর H3 রিসেপ্টরটা হলো GI কাপলড। ঠিক আছে, আচ্ছা, মানে ইনহিবিটরি ইফেক্ট। এখন যখন এখানে, তাহলে যখন এখানে হিস্টামিনটা বাইন্ড করবে, এই রেড কালার, এটা হলো হিস্টামিন। তবে হিস্টামিন যখন H3 এর সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তখন কি হবে, GI প্রোটিন অ্যাক্টিভেটেড হবে,
ফলে অ্যাডেনাইলাইল সাইক্লেজ ইনহিবিট হবে, ফলে সাইক্লিন এএমপি কম কম তৈরি হবে, ফলে এখানের যে ক্যালসিয়াম চ্যানেল ছিল এই ক্যালসিয়াম চ্যানেলগুলো সব ক্লোজ হয়ে যাবে, ফলে এক্সট্রা সেলুলার স্পেস থেকে নিউরনের মধ্যে ক্যালসিয়াম ঢুকতে পারবে না, ফলে এই নিউরনটা ইনহিবিটেড হয়ে যাবে। এবং যেহেতু কেন ক্যালসিয়াম ঢুকতে পারছে না, ফলে এই প্রিসিন্যাপটিক নিউরনে যে প্রিসিন্যাপটিক ভেসিকলসগুলো ছিল আর এই ভেসিকলসের মধ্যে হিস্টামিন জমা ছিল এতক্ষণ, ওকে, যেহেতু ক্যালসিয়াম ঢুকতে পারছে না, ফলে তখন আর এই হিস্টামিনার্জিক, এটা হলো এই যে প্রিসিন্যাপটিক যে নিউরনটা আপনারা দেখলেন, এটা হলো একটা হিস্টামিনার্জিক নিউরন। আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের নিউরন থাকে। হিস্টামিনার্জিক মানে কি, মানে যে নিউরনটা হিস্টামিন নিউরোট্রান্সমিটার রিলিজ করবে, ওকে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে হিস্টামিন রিলিজ হচ্ছিল, আবার ওই হিস্টামিনটা তার পরবর্তী পোস্ট সিনাপটিক নিউরনের উপরে কাজ করছিল H1 রিসেপ্টরের মাধ্যমে, এছাড়াও বিভিন্ন কোলিনার্জিক এবং গ্লুটামিনার্জিক, এগুলো হলো, এটা হলো গ্লুটামিনার্জিক নিউরন, ওকে। আচ্ছা, গ্লুটামিনার্জিক নিউরন, আর এটা হলো কোলিনার্জিক নিউরন, আর এটা হলো আরেকটা মনে করেন এক্সাইটেটরি নিউরন, ওকে। আচ্ছা, তাহলে হিস্টামিনটা একটা হিস্টামিনার্জিক নিউরন থেকে রিলিজ হলো, এই যেগুলো হলো হিস্টামিন রিলিজ হয়ে সে পোস্ট সিনাপটিক নিউরনের এই যে H1 রিসেপ্টরের মাধ্যমে তার এক্সাইটেটরি ইফেক্টটা শো করছে। অন্যদিকে যখন এই রিলিজ হওয়া হিস্টামিনগুলো আবার ওই হিস্টামিনার্জিক নিউরনের এই যে H3, হ্যাঁ এটা ছিল H3 রিসেপ্টর, এই H3 রিসেপ্টরের উপরে বসবে, তখন সে তার এই নিউরনটাকে ইনহিবিট করবে, ফলে সেখান থেকে আর হিস্টামিন রিলিজ হবে না। তাহলে হিস্টামিন রিলিজ যদি না হয়, তখন এই যে সিনাপটিক ক্লেফট, এখানে তখন হিস্টামিন কনসেন্ট্রেশন আবার কমে যাবে, আর যেগুলো রিলিজ হয়ে গেছে সেগুলো মেটাবলিজম হয়ে যাবে। তাহলে এখন দেখেন আলটিমেটলি H3 রিসেপ্টরটা ইনহিবিটরি ইফেক্টের মাধ্যমে সিনাপটিক ক্লেফটে হিস্টামিন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছে নাকি কমিয়ে দিয়েছে দেখেন। তাহলে হিস্টামিন কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে আমাদের ব্রেনে হিস্টামিনের কাজ কি বলেছিলাম আমি, সে এক্সাইটেটরি ইফেক্ট ফেলে বিভিন্ন পোস্ট সিনাপটিক নিউরনের মাধ্যমে। তাহলে H3 রিসেপ্টরের কারণে যদি হিস্টামিন কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে আমরা বলতে পারি যে তাহলে H3 রিসেপ্টর আমাদের ব্রেনে হিস্টামিন কনসেন্ট্রেশন কমায় এবং ব্রেনকে সাপ্রেস বা একটু ড্রাউজি করে ফেলবে। তাহলে এখন বলেন, যদি আমি আমার আগের টিউটোরিয়ালসে বলেছি, যদি আমরা H1 ব্লকার দেই, তাহলে H1 রিসেপ্টরটার উপরে আর হিস্টামিন বসতে পারবে না, ফলে এক্সাইটেটরি ইফেক্টও থাকবে না, ফলে ড্রাউজিনেস হবে। এই কারণে আমরা যখন H1 ব্লকার অ্যান্টিহিস্টামিন খাই, যেমন ফ্যাক্সোফেনাডিন, সেটিরিজিন, হ্যাঁ, ডাইফেনহাইড্রামিন, ফলে তখন আমাদের একটু ঘুম ঘুম ভাব পায়। আর যদি আমরা H3 ব্লকার দেই, তাহলে কি হবে, আমি আবার একটু রিপিট করছি, বিষয়টা একটু কমপ্লেক্স মনে হবে, বাট একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ ইজি। তাহলে আমি আবার একটু রিপিট করছি, যে ধরেন এটা হলো H3 রিসেপ্টর, তাহলে সহজ ভাষায় এতক্ষণের এক্সপ্লেনেশন থেকে বুঝলেন যে H3 রিসেপ্টরে যখন হিস্টামিন বসে, তখন এই সিনাপটিক ক্লেফটে হিস্টামিন কনসেন্ট্রেশন কমে যায়। তাহলে আমরা যদি H3 ব্লকার দিতে পারি, H3 ব্লকার মনে করেন এখানে H3 ব্লকার দিয়ে দিলাম, তাহলে হিস্টামিন আর এই H3 রিসেপ্টরে বসতে পারছে না। ফলে হিস্টামিন যদি H3 রিসেপ্টরে বসতে না পারে, তাহলে H3 এর কারণে হিস্টামিনের কনসেন্ট্রেশন যে কমে যেত সেটা আর ঘটতে পারবে না, ফলে এখানে হিস্টামিনের কনসেন্ট্রেশন বেশি থাকবে, ফলে ব্রেইনও অ্যাক্টিভ থাকবে। তার মানে কি, H1 ব্লকার দিলে ড্রাউজিনেস হবে, আর H3 ব্লকার দিলে ব্রেইন অ্যাক্টিভ হবে। কারণ H1 ব্লকার দিলে হিস্টামিন তার কাজ করতে পারছে না, আর H3 ব্লকার দিলে সিনেপটিক ক্লেফটে হিস্টামিন কনসেন্ট্রেশন কমতে পারবে না, ওকে। তাহলে এই ছিল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে হিস্টামিনের ইফেক্টটা। এখন আসেন যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের উপরে হিস্টামিনের কি কি ইফেক্ট, ঠিক আছে। আসেন, তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমরা জানি যে আমাদের
পেইন যে রিসিভ করে তাকে আমরা বলি নসিসেপ্টরস। নসিসেপ্টরস মানে হলো যে এটা অ্যাকচুয়ালি আসলে একটা সেন্সরি নার্ভ এন্ডিং, এটা একটা সেন্সরি একটা সেন্সরি নার্ভ এন্ডিং। এই সেন্সরি নার্ভ এন্ডিং এ এটা হলো H1 রিসেপ্টর। ওকে, তাহলে মনে করেন এখানে আমাদের সেল, তাহলে একগুচ্ছ সেল, তাহলে এটা হলো একটা টিস্যু। ওকে, কোনো কারণে এখানে ইনফ্লামেশন হলো, ইনফ্লামেশন হলে এখানে যে মাস্ট সেল ছিল এগুলো হলো মাস্ট সেল, এটা হলো মাস্ট সেলের নিউক্লিয়াস। তখন মাস্ট সেল থেকে এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস এখানে রিলিজ হলো হিস্টামিন, এগুলো সব হলো হিস্টামিন, আমি যেগুলো ডট ডট দিচ্ছি। তখন এই হিস্টামিনটা এই টিস্যুতে থাকা H1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে এই সেন্সরি নার্ভটাকে স্টিমুলেটেড করবে, সেন্সরি নার্ভটাকে স্টিমুলেট, কারণ H1 হলো GQ কাপল, স্টিমুলেটরি ইফেক্ট তার। ফলে যখন এই সেন্সরি নার্ভ এন্ডিংটা স্টিমুলেটেড হবে ডিউ টু ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন, তখন এখান থেকে একটা সিগন্যাল, তখন এই নার্ভ এন্ডিং দিয়ে একটা সিগন্যাল ব্রেইনে যাবে। কি সিগন্যাল? পেইন।